আশা করি সকলে ভালো আছো। নিট হোক বা যেই মেন হোক, এআইপিএমটি, যে কোনো কম্পিটিটিভ এক্সামই হোক না কেন, সব পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে এনসিইআরটির বইগুলো। বায়োলজির জন্য বিশেষত খুবই গুরুত্বপূর্ণ। তা ফিজিক্সের জন্য এটা গুরুত্বপূর্ণ। ফিজিক্সের অনেক প্রবলেম দেখা যায় এই এনসিইআরটি থেকে সরাসরি দিচ্ছে। তাই তোমাদের সুবিধার্থে আমি এই এনসিইআরটি থেকেই টপিক তুলে এনে তোমাদের ডিসকাস করব। আশা করি তোমাদের উপকার হবে। চলো শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা প্রথমে এই থিওরিটা করে নেব, তারপর এনসিইআরটির বই থেকে দুটি প্রবলেম করব এবং পূর্ববর্তী বছরের নিট বা যেই মেন্সে যেরকম প্রশ্ন এসছে এরকম কয়েকটি প্রশ্ন করে নেব। বেশ ইন্টারেস্টিং হবে। আশা করি সকলে ভালো করে শুনবে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, আমরা তো কুলম্বের সূত্র অলরেডি পড়ে এসেছি। ওকে, আমরা কুলম্বের সূত্র সকলেই পড়েছি। তা এই কুলম্বের সূত্রের পরই যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কী জিনিসটা, ব্যাপারটা একটু বলি তোমাদের। দেখো, ধরো এইখানে একটা আধান আছে, এইখানে ধরো একটা আধান আছে হচ্ছে ক্যাপিটাল কিউ। এবার তুমি এর কাছে আর একটা আধানকে নিয়ে এলে, ধরো দেখ একটা পজিটিভ চার্জ এনেছো, সে আধানটা হচ্ছে কিউ জিরো আধান। তাহলে এই কিউ জিরো আধানকে এই ক্যাপিটাল কিউ আধান বিকর্ষণ বল প্রয়োগ করবে, এইদিকে হবে দুজনের সংযোজক সরলরেখা বরাবর, সেই বিকর্ষণ বলটা হবে। এই বিকর্ষণ বলের মানও আমরা জানি, বিকর্ষণ বলটাকে আমরা এফ দিয়ে লিখছি, তাই না, ফোর্স এন এফ। এই বিকর্ষণ বলের মান কত তা আমরা কুলম্বের সূত্রেই দেখেছি, তাই না। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা এই কিউ চার্জটাকে যদি আমরা কিছু দিয়ে আড়াল করে দিলাম, ধরো এখানে একটা কিছু আমি ধরো বড় একটা কার্ডবোর্ড রাখলাম বা অন্য কিছু একটা উপাদান দিয়ে এই জায়গাটাকে ব্লক করে দিলাম, যেন এই স্মল কিউ জিরো চার্জ এই ক্যাপিটাল কিউ দেখতে পাচ্ছে না, তাহলে কি এই কিউ জিরো চার্জের উপর কোনো বল কাজ করবে? হ্যাঁ, ঠিকই বলেছ, তাহলেও কিন্তু এই কিউ জিরো চার্জের উপর বল কাজ করবে। তাহলে এই বলটা কী করে তৈরি হলো? তা এইটার ব্যাখ্যা দেওয়ার জন্য বিজ্ঞানীরা একটা কনসেপ্ট নিয়ে আসলেন, যাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। কি জিনিসটা বলছেন? বলছেন যে এই কিউ চার্জের জন্য এর চারপাশে, এই ধরো কিউ চার্জ, এই কিউ চার্জের চারপাশে অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে। এই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বলা হচ্ছে। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখনই আমি কোনো আধানকে নিয়ে আসব, সেটা যেরকমই আধান হোক না কেন, সে এই ক্যাপিটাল কিউ চার্জ সেই আধানের উপরে বল প্রয়োগ করবে। ঠিক আছে? অর্থাৎ আগে থেকেই যেন একটা কিছু একটা অদৃশ্য জিনিস ছিল যার জন্য এই বলটা কাজ করছে। এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কনসেপ্ট। ওকে, আচ্ছা, এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবং এই কথাটা বলে নেওয়া ভালো যে এই তড়িৎ ক্ষেত্র তাহলে কতদূর পর্যন্ত বিস্তৃত, ক্যাপিটাল কিউ এর চারপাশে কতদূর পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্র বিস্তৃত? না, এইটা দেখা যায় থিওরিটিক্যালি এটা অসীম দূরত্ব অবধি বিস্তৃত, ইনফিনিটি অবধি বিস্তৃত। তবে আমরা জানি যে কুলম্বের সূত্রে আমাদের বলেছে যে যত দূরত্ব বাড়ে ফোর্সটা কি হয় না দূরত্বের সঙ্গে ব্যস্ত অনুপাতে কমতে থাকে, তাই না, এ প্রপোর্শনাল টু 1/r²। তাই অসীম দূরত্ব যাওয়া পর্যন্ত কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান অনেকটাই কমে যায়। আচ্ছা, এবার যে কনসেপ্টে আসি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাকে ইংলিশে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে এরকম ই অক্ষর দিয়ে নোট করা হচ্ছে, ই এবং মাথায় অ্যারো, এই অক্ষর দিয়ে নোট করা হচ্ছে। কি জিনিস এটা? তা আমরা দেখলাম যে এই ক্যাপিটাল কিউ এর চারপাশে তাহলে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এবং ইলেকট্রিক ফিল্ডে যখনই আমি কোনো স্মল কিউ জিরো আধানকে আনছি, সেই স্মল কিউ জিরো আধানের উপরে একটা বল কাজ করছে। এই বলটাকে আমরা এফ দিয়ে লিখেছি, তাই না? এই বলটা কাজ করেছে, এটাকে আমরা এফ দিয়ে লিখেছি। এই স্মল কিউ জিরো আধানকে বলা হচ্ছে টেস্ট চার্জ, এটাকে বলা হচ্ছে টেস্ট চার্জ বা পরীক্ষক আধান, টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইয়ের সংজ্ঞা ভেবে দেওয়া হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় ওই বিন্দুতে থাকা একটি ধনাত্মক পরীক্ষক আধান, কিউ জিরোর উপর ক্রিয়াশীল তড়িৎ বল। আচ্ছা, এই তো আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্র, এরূপ আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে এসেছি, যে কিউ জিরো নিয়ে এসেছি, টেস্ট চার্জ বলছি, এটা হতে হবে পজিটিভ তড়িৎ আধান হতে হবে। এবং পজিটিভ তড়িৎ আধান যদি নিয়ে আসি, তাহলে তার উপর যে বল কাজ করছে, সেই বলকে যদি আমরা এই টেস্ট চার্জ কিউ জিরো দিয়ে ভাগ করি, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই পেয়ে যাব। তাহলে ই সমান লিখব হচ্ছে আমরা এই আধানের উপর কত বল কাজ করলো, তড়িৎ বল বাই হচ্ছে টেস্ট চার্জটা। তাহলে আসছে হচ্ছে ই সমান পাবো হচ্ছে এফ বাই কিউ জিরো। এইভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ডিফাইন করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করবে, নিশ্চয়ই অ্যারাইজ করছে তোমাদের। দেখা যাক কী প্রশ্ন অ্যারাইজ করছে। তাহলে কনসেপ্টটা বুঝতে পারলে তো, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ধনাত্মক আধানকে সবসময় মাথায় রাখবে, ধনাত্মক আধান আনতে হবে, কিন্তু নেগেটিভ আধান আনলে হবে না। এভাবে ডিফাইন করা হচ্ছে। ধনাত্মক যদি আমরা একটা টেস্ট চার্জকে আনি, তাহলে তার উপর যে বল কাজ করছে, সেই বলকে আমরা যদি সেই টেস্ট চার্জ তার মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এবার কি কি প্রশ্ন অ্যারাইজ করছে দেখা যাক। প্রথমত প্রশ্ন অ্যারাইজ করছে যে এই কিউ জিরো চার্জটা যে আমরা নিয়ে আসবো, এই ক্যাপিটাল কিউ জিরো আছে এখানে, এই কিউ জিরো চার্জটা যে এখানে আনবো, তাই এই কিউ জিরো চার্জেরও তো একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে, বা এরও একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। তাহলে এই তড়িৎ ক্ষেত্র তো এই ক্যাপিটাল কিউ এর তড়িৎ ক্ষেত্রকে ডিস্টার্ব করবে। অবশ্যই ঠিকই বলেছো, একদম ঠিক কথা। এবং এই কিউ জিরো, এই ক্যাপিটাল কিউ এর উপরেও তো কিউ জিরো একটা বল প্রয়োগ করবে, এই যে এদিকে বল প্রয়োগ করবে। তাহলে এই বলের জন্য তো ক্যাপিটাল কিউ এই নিজ জায়গায় থাকতে পারবে না। তাহলে আমরা এই ইকে তাহলে কী করে পাবো আমরা? তা সেইটার সমাধানের জন্য এই জিনিসটা বলা হলো যে এই কিউ জিরো আধান যে টেস্ট চার্জ হচ্ছে, এই টেস্ট চার্জটা হতে হবে খুব ছোট হতে হবে, 10⁻⁴ হতে হবে, অর্থাৎ খুব ক্ষুদ্র হবে এই টেস্ট চার্জটার মান, অত্যন্ত ক্ষুদ্র হবে, যেন এত ক্ষুদ্র হবে যেন সেটা এই ক্যাপিটাল কিউ এর তড়িৎ ক্ষেত্রকে ডিস্টার্ব করবে না। সেজন্য ই সমান আমরা লিখব হচ্ছে, এর মান যদি লিখি তাহলে লিমিট কিউ জিরো টেন্স টু জিরো এফ বাই কিউ জিরো। বুঝতে পারলে? দেখ, বেশি জটিলে যেও না, এটা অঙ্কের কনসেপ্ট হয়ে গেল। আমরা জাস্ট এটা মাথায় রাখলেই হবে যে বলকে আমরা আধান দিয়ে ভাগ করব, তাই না? আচ্ছা, এবার ধীরে ধীরে এর একক, ডাইমেনশন, এর দিক, এগুলো সম্বন্ধে আমাদের ভাবতে হবে। দেখো, তা ই এর একটা দিক থাকবে। কেন দিক থাকবে? কারণ ই সমান দেখতে পাচ্ছি এফ বাই কিউ জিরো, তা এফ মানে বলের তো দিক আছে, তাই ই এরও একটা দিক থাকবে। এক্ষেত্রে কোন দিক? দেখো, ছবিটা আবার আরেকবার এঁকে ফেলি আমি।
তাহলে দেখেই বুঝতে পারছো এফ যেদিকে কাজ করবে সেদিকেই ই কাজ করবে। যাই হোক, আমরা অলরেডি একটা ফর্মুলা পেয়ে গেছি। সেই ফর্মুলাটা কি, ই সমান হচ্ছে এফ বাই কিউ জিরো। আমরা এবারে দিক নিয়ে ভাবছি। তাহলে ই এর যে এফ এর যে দিক সেদিকে ই এর দিক, তাহলে ই সমান লিখতে পারবো এইটা এফ বাই কিউ জিরো। বা এখান থেকে আমরা বলটাও পেয়ে যেতে পারি, বল এফ সমান তাহলে পেয়ে যাবো হচ্ছে কিউ জিরো ইন্টু ই, ভেক্টর ফর্মে লিখে। আর যদি আমরা এমনি মান আকারে লিখি তাহলে এটা একটা ফর্মুলা আমরা পেয়ে গেছি, যেটাকে আমরা দাগ দিয়ে রাখি, এটা 1 নম্বর ফর্মুলা আমাদের। আচ্ছা, আরেকটা ফর্মুলা পেলাম হচ্ছে এইটা, এফ সমান হচ্ছে কিউ জিরো ই। যদি আমরা মান আকারে ভাবি তাহলে এই, ভেক্টর আকারে ভাবলে এই। তাহলে এফ এর দিক কোনটা, দেখো এটা এটা ছিল আমাদের ক্যাপিটাল কিউ। এই ক্যাপিটাল কিউ চার্জ যদি পজিটিভ হয় তাহলে দেখো এখানে আমি একটা, এটা চার্জ তো সবসময় পজিটিভ, তাহলে এই ক্যাপিটাল কিউ কি কী করবে, বিকর্ষণ করবে এই বাইরের দিকে, তাই না? তাহলে এই ইয়ের দিকে হবে কিন্তু এই বাইরের দিক বরাবর, তাই না? ইয়ের দিক হবে বাইরের দিক বরাবর। এই চার্জটা দিয়ে এখানে না রেখে যদি আমি এখানে রাখতাম, এটাকে একটু ভালো করে আঁকি, এই ছিল ক্যাপিটাল কিউ। ধরো এই টেস্ট চার্জটাকে আমি এখানে রেখেছি, তাহলে এদের সংযোগ সরলরেখা এটা, তাহলে এই বরাবর আমাদের এফটা কাজ করতো, তাহলে এইদিকে আমাদের কাজ করতো ইটা, তাই না? যদি আমরা চার্জটাকে এখানে রাখতাম কিউ জিরো চার্জটাকে, তাহলে দেখো এদের সংযোগ রেখা হচ্ছে এইটা, এই যে, তাহলে এই বরাবর বাইরের দিকে কাজ করতে হচ্ছে ই, এফ কাজ করতো সেদিকে ই কাজ করতো। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা কিউ জিরো চার্জটাকে যেখানেই রাখি না কেন, এই যে কিউ জিরো চার্জটাকে যেখানেই রাখি না কেন আমরা দেখতে পাবো এই এদের সংযোগ সরলরেখা বরাবর বাইরের দিকে কি কাজ করছে, ই কাজ করছে। সেই জন্য পজিটিভ আধান, পজিটিভ আধান যদি আমরা পাই, পজিটিভ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে, যে পজিটিভ আধান ধরো একটা কিউ আছে, পজিটিভ আধান কিউ আছে, এই পজিটিভ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র হবে এরকম বাইরের দিকে হবে, এরকম সবসময় এরকম করে বাইরের দিকতে হবে, আধান থেকে বাইরের দিকে কাজ করবে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাই না? এরকম হবে। তাই বলা হচ্ছে যে পজিটিভ চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র দিক হবে হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক, পজিটিভ চার্জের জন্য। কথা লিখে ফেলি, পজিটিভ চার্জের জন্য ই হচ্ছে, ই এর দিক হচ্ছে কীরকম না, রেডিয়ালি আউটওয়ার্ড বা ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, শুধু বহির্মুখী লিখছি তাহলেই বুঝতে পারবে, বহির্মুখী, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা এই ক্যাপিটাল কিউ চার্জটাকে পজিটিভ না নিয়ে নেগেটিভ চার্জ নিতাম, ধরো আমরা নিয়েছি হচ্ছে নেগেটিভ চার্জ নিয়েছি কিউ, তাহলে দেখো এইখানে ধরো আমি টেস্ট চার্জটা নিয়েছি কিউ জিরো, টেস্ট চার্জ সবসময় পজিটিভ হয়, মাথায় রাখবা। এই ক্যাপিটাল কিউটা পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু টেস্ট চার্জ অলওয়েজ হবে হচ্ছে পজিটিভ। তাহলে এই মাইনাস কিউ এই টেস্ট চার্জ কী করবে, আকর্ষণ করবে। তাহলে এইটা হচ্ছে এদের সংযোজক সরলরেখা, তাহলে এই বরাবর, একটু মানাক্ত মেকে গেল, তাহলে এই সংযোজক সরলরেখা বরাবর কী করলো, আকর্ষণ করবে, অর্থাৎ এইদিকে হবে ই এর দিক। ই এর দিক দেখো এবার ভেতরের দিকে আসছে, তাই না? কিউ চার্জটা যদি আমরা এখানটায় রাখতাম তাহলেও সে একই হতো, এই আকর্ষণ করতো, অর্থাৎ এদিকে তাহলে ই কাজ করতো। তাহলে দেখতে পাবো আমরা যে মাইনাস কিউ চার্জের জন্য তাহলে তড়িৎ ক্ষেত্র হবে হচ্ছে অন্তর্মুখী, তাই না? ভেতরের দিকে হবে। রেডিয়ালি আউটওয়ার্ড ছিল পজিটিভ চার্জের জন্য, আর মাইনাস চার্জের জন্য হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড। ঠিক আছে, কথা লিখে ফেলি। তাহলে প্লাস কিউ এর জন্য ই সমান হচ্ছে, কি বললাম, রেডিয়ালি আউটওয়ার্ড বা বহির্মুখী, আর মাইনাস কিউ এর জন্য
ই হচ্ছে অন্তর্মুখী। বুঝতে ব্যাপারটা? পাশাপাশি ছবি দুটো এঁকে ফেলি। এই ছিল হচ্ছে আমাদের প্লাস চার্জ, এর জন্য সবসময় এরকম করে বাইরে দিয়ে কাজ করবে এটা। আর যদি মাইনাস চার্জ হয় তাহলে হবে অন্তর্মুখী, এরকম করে ঢুকবে, তড়িৎ ক্ষেত্রগুলো এরকম করে ঢুকে আসবে। বুঝতে পারলে? দেখো এখানে নিশ্চয়ই ছবি দেখতে পাচ্ছ যে প্লাস চার্জ আর মাইনাস চার্জের জন্য। বুঝতে পারলে ব্যাপারটা? সিম্পল, কিন্তু বলের ধারণা থেকেই এটা বার করতে হবে, এটা মনে রাখার কিছু নয়। ভুলে গেলেও কিন্তু বলের ধারণা থেকে পেয়ে যাবে। একটা কথা মাথায় রাখবে শুধু, যে টেস্ট চার্জ অলওয়েজ হবে হচ্ছে পজিটিভ। আচ্ছা, এই তো গেল এর তাহলে দিক পেয়ে গেলাম আমরা। একটা পিওয়াইকিউ করে নেওয়া যাক। এটা জেই মেন 2022 সালে পড়েছিল। কি বলছে দেখো, 4.9 × 10⁵ নিউটন পার কুলম মানের উলম্ব তড়িৎ ক্ষেত্র 0.1 গ্রাম ভরের একটি আহিত জলবিন্দু নিচে পড়ে যাওয়াকে কোনো ক্রমে প্রতিহত করতে পারে। তাহলে জলবিন্দুটি আধানের মান কত? আচ্ছা, ছবি এঁকে ফেলি। সবসময় ছবি আঁকবে, ছবি আঁকলেই ফিজিক্সের অঙ্ক হয়ে যায়, ছবি না আঁকলেই দুরহ হয়ে পড়ে। দেখো কীরকম, এটা ধরো মাটি, কি বলেছে এখানে একটা জলবিন্দু আছে, এই এটা ধরো একটা আধান আছে, এটা ধরো কিউ আধানই আছে, প্লাস কিউই ধরো, প্লাস কিউ আধান আছে। আচ্ছা, এদিকে ধরো আমরা ধরছি তড়িৎ ক্ষেত্র কাজ করছে এদিক থেকে এইদিকে, তো এদিকে প্লাস চার্জ আছে, এদিকে প্লাস চার্জ আছে, এদিকে কোথাও মাইনাস চার্জ আছে। ই কাজ করলো এদিকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কাজ করলো এইদিকে। আচ্ছা, তাহলে দেখো এই বলছে আধানটা কি আছে না, নিচে পড়ে না, অর্থাৎ ভাসছে, শূন্যে ভাসছে। এটা কী করে সম্ভব? দেখো এই আধানটার উপর কী কী বল কাজ করছে দেখা যাক। এর উপরে দেখো একটা বল কাজ করছে, এর ওজন mg, ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তাই না? mg, m হচ্ছে ভর আর g হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। আচ্ছা, আরটা বল কি কাজ করছে? আরটা বল হচ্ছে তড়িৎ বল। কীরকম তড়িৎ বল? দেখো এটা এদিকে প্লাস চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ডের দিকে এইদিকে, তাহলে বলটা কাজ করবে ইলেকট্রিক ফিল্ডের দিকে, অর্থাৎ এই দিকে কাজ করছে আমাদের এফ মানের বল কাজ করছে, এফ তড়িৎ বল, তাই না? এই তড়িৎ বলটার মান কত হয়? এক্ষুনি করলাম, তড়িৎ বলের মান হয় হচ্ছে আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড কিউ, তাহলে এই মানে তড়িৎ বল কাজ করছে। এবার দেখো এই দুটো বল পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তাই দুটো বল যদি সমান হয়ে যায় তাহলে এর উপর লব্ধি বল হয়ে যাবে শূন্য, তাই না? লব্ধি বল যদি শূন্য হয়, অর্থাৎ কোনো বলই কাজ করছে না, তখনই এটা একমাত্র ভেসে থাকতে পারবে শূন্যে, তাই না? অতএব আমরা কি লিখতে পারি, লব্ধি বল হচ্ছে শূন্য, তাই লব্ধি বলটা কত? শূন্য, তাই এফ সমান হয়ে যাবে হচ্ছে mg, তাই না? আবার এফ মানে হচ্ছে কিউ ইন্টু ই, আর সমান হচ্ছে mg, তাহলে কিউ সমান চলে আসবে হচ্ছে mg/e, তাই না? এবার মানগুলো বসিয়ে দাও। দেখো নিশ্চয়ই বলে দিয়েছে, জলবিন্দুটার ভর বলে দিয়েছে 0.1 গ্রাম। আচ্ছা, এটাকে এসআই নিয়ে যাই, তাহলে 0.1 গ্রাম মানে এসআই করলে কেজি মানে 10⁻³ হবে, তাই না? আচ্ছা, জি হচ্ছে 9.8 বসাতে বলে দিয়েছে আমাদের, তাই না? 10 কিন্তু বলেনি, দেখে নেবে কী বসাতে বলেছে, 9.8 বসাতে বলেছে। আচ্ছা, আর ইলেকট্রিক ফিল্ডটা কত? সেটা হচ্ছে 4.9 × 10⁵ এই, তাহলে এবার এটাকে সলভ করতে হবে। এখানে দেখো, এখানে হচ্ছে দেখো 2 দিয়ে কাটছে মনে হচ্ছে, তাই না? 2 দিয়ে কেটে যাচ্ছে, তো কিছু কাটাকুটি নাই, তাহলে চলে আসছে 2। দেখো 10 এর পাওয়ারটা কত আসছে দেখো, এখানে 0.1 মানে 10⁻⁻1, তাহলে -1 -3 মানে -4, আবার এটা উপরে উঠলে হচ্ছে -9, তাহলে -9 এত। আধানের এসআই একক বসিয়ে দেবে কুলম, সব সময় লাস্ট লাইনে এককটা বসাবে, তাই না? তাহলে ভুল হবে না।
এসআই করেছি মানে আধানের এস একক বসালেই হবে, আর কিছু ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, তাই না? তাহলে আধানের মান কত হলো? আধানের মান তাহলে কত হলো বলো? আধান সমান হচ্ছে কিউ সমান 2 × 10⁻⁹ কুলম। দেখো এটা হচ্ছে আমাদের বি নম্বর অপশানটা আছে, তাহলে অপশান হবে আমাদের বি। বুঝতে পারলে? আচ্ছা, এবার ই এর মান দেখতে হবে আমাদের, তাই না? তো ই এর মান বের করাটা কিন্তু বেশ ঝক্কির কাজ। বিভিন্ন জিনিসের জন্য ই এর মান আলাদা আলাদা হবে। তা সবচেয়ে সহজ যে জিনিসটা, সবচেয়ে সহজ যার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখব প্রথমে, সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য বা পয়েন্ট চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কার জন্য দেখব আমরা বললাম? বলো। বিন্দু আধান বা পয়েন্ট চার্জ এর জন্য ই দেখব আমরা। অর্থাৎ আমাদের এই যে একদম প্রথমে যে ছবিটা এঁকেছি আমরা, এটা হচ্ছে আমাদের কিউ চার্জ ছিল, প্লাস কিউ চার্জ। আমরা ধরা যাক এই প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে, এই প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমরা দেখছি। আর দূরত্বে একটা পয়েন্ট পি আছে, আর দূরত্বে পয়েন্ট পি আছে। এই পিতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখছি। তাহলে লিখে ফেলি, প্লাস কিউ থেকে স্মল আর দূরত্বে পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইটা বার করব। এটা দেখব আমরা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই। এটা আমরা দেখব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখতে গেলে কি করতে হবে? যেখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি সেখানে আমাদের একটা পজিটিভ কিউ জিরো আধানকে আনতে হবে। এই পজিটিভ কিউ জিরো আধান নিয়ে চলে এলাম, খুব ভালো কথা। তাহলে দেখব আমরা এই ক্যাপিটাল কিউ চার্জ, এই কিউ জিরো পজিটিভ কিউ জিরো আধানের উপর কি মানের বল প্রয়োগ করছে, তাই না? তাহলে প্লাস কিউ জিরোর উপর বল প্রয়োগ করে, কি বল প্রয়োগ করবে বলো? এইটা আমরা কুলম্বের সূত্র থেকে জানি, এফ সমান হয় হচ্ছে কত হয় বলো? 1/4πε0। ইপসাইলন জিরো বা ইপসাইলন দিয়ে করছে, ইপসাইলন জিরো দিয়ে প্রথমে করি। ইপসাইলন জিরো, আচ্ছা এটা কে দিয়ে করি, ইপসাইলন জিরো না দিয়ে করে কে দিয়ে করি, বুঝলে? কে দিয়ে করি। কে দুটো আধান নিয়ে গুণফল, কিউ ইন্টু স্মল কিউ, এটা করতে পারি। আচ্ছা, দুটো আধানের গুণফল ইন্টু দূরত্ব, কত দূরত্ব হচ্ছে 8, তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ জিরো বাই হচ্ছে r², তাই না? এটা তো কুলম্বের সূত্র থেকে জানি আমি, এটা সরাসরি জানি থেকে না কুলম্বের সূত্র থেকে। কুলম্বের সূত্র তো আমাদের বিন্দু আধানের জন্য খাটে, তাহলে এটা বিন্দু আধান দুটো, তাহলে অসুবিধা নাই, এটা কুলম্বের সূত্র থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই পয়েন্টটা আমরা ই কী করে ডিফাইন করেছি? আমরা পেয়েছি অতএব পি বিন্দুতে ই সমান আমরা দেখেছি হচ্ছে কী ছিল আমাদের ডেফিনেশনটা, যে বল কাজ করলো তাকে আধান দিয়ে ভাগ করতে হবে, যার উপর বলটা কাজ করেছে টেস্ট চার্জ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এফ বাই কিউ জিরো, তাহলে দেখো এফ হচ্ছে এইটা, কিউ জিরো দিয়ে ভাগ করে দাও, তাহলে কী পড়ে থাকবে? কে কিউ বাই r²। তাহলে এইটা হচ্ছে আমাদের ই এর মানটা,
বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের এর মানটা। সমান তাহলে হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে এর মানটা। তবে এটা মাথায় রাখবে, এটা কিন্তু বিন্দু আধানের জন্য, এটা খাটবে শুধুমাত্র বিন্দু আধান বা পয়েন্ট চার্জের জন্য। এই যে আমরা ক্যাপিটাল কিউ চার্জ থেকে পয়েন্ট চার্জ নিয়েছি, বিন্দু আধানের জন্যই খাটবে। বুঝতে পারলে? তাহলে এই পেয়ে গেলাম বিন্দু আধানের জন্য এর চেহারাটা, খুব সোজা চেহারা, কুলম্বের সূত্র থেকেই পাচ্ছি, শুধুমাত্র আরটা চার্জ নাই, একই জিনিস, তাই না? আচ্ছা, এবার এটাকে যদি আমরা এসআই পদ্ধতি করতে যাই, তাহলে এসআই আমরা জানি যে এই কের চেহারাটা হয়ে যায় এরকম 1/4 ইপসাইলন 0। যদি শূন্য মাধ্যম হয় তাহলে ইপসাইলন 0 হবে। এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, যে মাধ্যমটা মাঝের মাধ্যমটা শূন্য, অন্য কোনো মাধ্যম নয়, ভ্যাকুয়াম আছে, তো এটা হবে। আর যদি এটা যদি এরকম হয়, যেমন একটা মাধ্যম আছে, তাহলে এটা 4 ইপসাইলন লিখবো আমরা। এটা হচ্ছে মাধ্যম আছে, যেখানে ওই মাধ্যমটার পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা হচ্ছে ইপসাইলন। তাহলে এর চেহারা এরকম পেয়ে গেলাম। আর যদি সিজিএসএ করতে যায় তাহলে জানো বায়ু বা শূন্য মাধ্যমের জন্য কে এর মানটা তো 1 হয়ে যায়, তাই না? আমরা এসআই সিস্টেমে করার চেষ্টা করবো, এই হচ্ছে এসআই সিস্টেমে। চল আচ্ছা, লিখে দিই একবার সিজিএসটা কীরকমভাবে লিখে দিই। সিজিএস বায়ুটাই লিখছি। বায়ু বা যদি শূন্য হয় তাহলে কত হবে? এটা এর চেহারা দাঁড়িয়ে যাবে হচ্ছে কে এর মান 1 দাঁড়িয়ে যায়, তাহলে কিউ বাই আর স্কোয়ার দাঁড়িয়ে যাবে, তাই না? তাহলে এই হচ্ছে আমরা পেয়ে গেলাম, এর চেহারা পেলাম। বুঝতে পারলে? আচ্ছা, এবার আসছে এর দিকে আসি। এবার দিকে আসি, এর দিক। আচ্ছা, আবার ছবিটা একটু এঁকে ফেলি আমি। প্লাস কিউ চার্জ ছিল, এইখানে ছিল আমাদের টেস্ট চার্জ Q0, এদের মাঝে ডিস্টেন্সটা ছিল হচ্ছে আর ছিল। আচ্ছা, আমরা এই ক্যাপিটাল কিউ থেকে Q0 এই দিকে যে ভেক্টরটা, এটাকে আমরা আর ভেক্টর দিয়ে ডিনোট করছি, আর ভেক্টর দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? যে আর ভেক্টরের মান হচ্ছে স্মল আর, তাই না? আর দিক হচ্ছে ক্যাপিটাল কিউ থেকে Q0 দিকে, তাই না? এটাকে যদি আমরা বলেও দিই যে এ ক্যাপিটাল কিউটা আছে হচ্ছে এ বিন্দুতে আর Q0টা আছে পি বিন্দুতে, তাই না? তাহলে দেখো এবার কি হবে। এই ক্যাপিটাল কিউ তো এই স্মল কিউ এর উপর বিকর্ষণ বল কাজ করবে। বিকর্ষণ বলটা সবসময় আমরা জানি সংযোজক সরলরেখার বর বাইরের দিকে কাজ করে, তাহলে এই দিকে কাজ করবে হচ্ছে আমাদের বিকর্ষণ বলটা, তাই না? এদিকে কাজ করবে এফ এর মানটা। তাহলে এফ এর দিক যেদিকে সেদিকে এর দিকও, তাহলে এদিকে এর দিকও তাহলে এইদিকে কাজ করবে, তাই না? আচ্ছা, এদিকে কাজ করছে। এবার আমরা তাহলে এর দিকে আমরা দেখেই বুঝতে পারছি যে এরকম বাইরের দিকে কাজ করবে। আচ্ছা, এটাকে ভেক্টোরিয়ালি লিখবো কী করে? আচ্ছা, এই ক্যাপিটাল আর এই দিকে আমরা একক ভেক্টর ধরছি হচ্ছে আর ক্যাপ। এই কথা লিখে ফেলি। প্লাস কিউ থেকে Q0 টেস্ট চার্জের দিকে ভেক্টর হচ্ছে সমান হচ্ছে আর ভেক্টর। আর এই দিকে একক ভেক্টরটা, একক যে ভেক্টর সেটা আমরা লিখছি হচ্ছে একক ভেক্টর, সেটাকে আমরা আর ক্যাপ দিয়ে লিখছি। জানো তোমরা যে একক ভেক্টরকে সবসময় এরকম মাথায় ক্যাপ দিয়ে লিখতে হয়, আর ক্যাপ। তাহলে ইয়ের চেহারাটা কীরকম হবে? তোমরা জানো যে কোনো ভেক্টরকে কী করে প্রকাশ করতে হয়? প্রথমে তার মানটা লিখতে হয়। মানটা কত পেয়েছি আমরা? মানটা পেয়েছি হচ্ছে এরকম কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, এই যে মানটা পেয়েছি। এবার সেই দিকে একক ভেক্টরের সঙ্গে গুণ করে দিতে হয়, তাহলে সেই দিকে একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ। তাহলে এর চেহারা হচ্ছে এরকম কে কিউ বাই আর স্কোয়ার আর ইন্টু হচ্ছে আর ক্যাপ, তাই না? বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে যদি ভেক্টোরিয়াল ফর্মে লিখি আমরা, এটাকে আমরা আর ভেক্টর দিয়ে লিখতে পারি কীরকম? আর ভেক্টর দিয়ে লিখতে পারি কীরকম দেখো, নিজেরাই করো। এই আর ক্যাপকে আমরা এইভাবে লিখতে পারি আর ভেক্টর বাই আর ভেক্টরের মান আর দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে আর ইন্টু আর, এটা একটা গুণ হয়ে যাবে, এটাও গুণ করা যাবে, ভেক্টরের সঙ্গে গুণ করা যায় না, এটার সঙ্গে গুণ করা যেতেই পারে। তাহলে সেটা হয়ে যাবে তাহলে কে কিউব বাই আর কিউব আর ভেক্টর,
তাই না? এইভাবে শুধু আর ভেক্টর দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। যাই হোক, আর কিউব ভাবতে গিয়ে জটিল হয়ে পড়ে, সেজন্য তোমরা এই একক ভেক্টরের টার্মটাই মনে রাখবে। ই সমান হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার আর আর ক্যাপ, এটাই আমরা মনে রাখবো। আর স্কোয়ারটাই সবসময় দেখছি আমরা, তো এটা আমরা ভালো করে মনে রাখবো। ওকে, এই হচ্ছে তাহলে এর দিক। যেখানে আর ভেক্টর কোন দিকে কাজ করছে, আর ক্যাপ ভেক্টর, আর ক্যাপ ভেক্টর কাজ করছে প্লাস কিউ থেকে এই টেস্ট চার্জ কিউ জিরো দিকে কাজ করছে, এই যে এদিকে কাজ করছে, তাই না? এটা যদি নেগেটিভ চার্জ হতো, অর্থাৎ যদি ধরো এটা হতো এরকম চার্জ, এটা ধরো মাইনাস কিউ চার্জ হতো, এটা তাহলে ই এর দিক কোন দিকে হতো? তাহলে ই এর দিক বুঝতে পারছো, একে আকর্ষণ করবে, মাইনাস কিউ থেকে আকর্ষণ করবে, এদিকে বল কাজ করবে, তাহলে এদিকে হবে ই এর দিক। তাহলে তখন আমরা ইকে কী করে প্রকাশ করতাম? তখন দেখো আমরা ইকে প্রকাশ করতাম এইরকম করে, তখন ই সমান লিখতাম হচ্ছে মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। দেখো একই রকম, শুধু একটা মাইনাস হলো। কেন মাইনাস হলো? কারণ ই তো আর এর দিকে নয়, আরের দিক তো মাইনাস, আরের দিক তো হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউ জিরোর দিকে, তাহলে তার উল্টো দিকে কাজ করছে, তাই না? সেই জন্য এটা মাইনাস চিহ্ন বসে যাবে। ওকে, বুঝতে পারলে? যাও, জটিলতায় যেও না, এই চেহারাটা মনে রাখছো, তাহলে হয় কে কিউ বা আর স্কোয়ার আর কিউ, আর মান হচ্ছে এইটা, এটা মনে রাখো বিন্দু আধানের জন্য, তাই না? এটাই বারবার আমাদের লাগবে, বুঝতে পারলে? আচ্ছা, এরপরে আসছে ইয়ের ডাইমেনশান, তাই না? ইয়ের ডাইমেনশান দেখে নিই আমরা, ডাইমেনশান একক। আচ্ছা, একক কী হবে বলো দেখি? ইয়ের একক, ই এর এসআই একক দেখি, ই এর এসআই একক। দেখো 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 কী হবে, কী হবে, কী হবে? একক আমি বলেছি বারবার, কোনো দিন মুখস্থ করবে না, সবসময় ফর্মুলা থেকে আনার চেষ্টা করবে। তাহলে কী ফর্মুলা? ই সমান আমরা পেয়েছি হচ্ছে এফ বাই কিউ জিরো, এটা হচ্ছে মাদার ফর্মুলা, তাই না? এখান থেকে তো এসছে চেহারাটা, এফ বাই কিউ জিরো। দেখো তাহলে এফ এর একক বসাও, এফ এর একক হচ্ছে নিউটন, তাই না? নিউটন, আর কিউ জিরো একক হচ্ছে কুলম, তাহলে এইটা হচ্ছে এসআই একক। তাহলে এসআই একক কি? নিউটন পার কুলম, ঠিক আছে? এটা হচ্ছে এসআই একক হয়ে গেল, তাই না? আরও একটা একক তোমরা বইয়ে দেখবে, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার, এই এককটাও তোমরা দেখবে, ভোল্ট পার মিটার এককটাও তোমরা কিন্তু দেখতে পাবে। এটা কী করে এলো? এটা কিন্তু পরের চ্যাপ্টার থেকে পাবো, আর পরের চ্যাপ্টারে দেখবো ই আর আমাদের তড়িৎক্ষেত্র পা বললো, আর বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ই সমান মাইনাস ডিভি ডিআর হয়, সেখান থেকেই আসে, যেখানে আর হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে ভোল্ট, বিভব পার্থক্য, সেখান থেকেই ভোল্ট পার মিটার আসে। তাহলে এই দুটোই আমাদের মনে রাখতে হবে, নিউটন পার কুলম আর ভোল্ট পার মিটার, তাই না? আর সিজিএসে কীভাবে বুঝতে পারছো? সিজিএসে তো ডাইন পার তাহলে স্টার্ট কুলম হয়ে যাবে, তোমরা জানোই আর কি বলবো, তাই না? আর মাত্রা দেখো, মাত্রাও নিজে বার করতে পারবে, এবং কোনো কিছু জটিলই না, তাই না? তাহলে ই এর যদি মাত্রা বার করতে যাই, তাহলে কি এফ এর মাত্রা বার করতে হবে আমাদের, বাই হতে হবে কিউ জিরোর মাত্রা বার করতে হবে, তাই না? আচ্ছা, এফ এর মাত্রা কত? এফ এর মাত্রা তোমরা জানো, এম, এফ তো বলের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -2, তাই না? এটা বলের মাত্রা হয়। আচ্ছা, কিউ জিরোর মাত্রা হচ্ছে আই ইন্টু টি, এটা হচ্ছে কিউ জিরোর মাত্রা। কেন? কারণ তোমরা জানো, তোমরা সেই টেনে পড়েছো চলতরিতে, আই সমান হচ্ছে ডিকিউ ডিটি, আই সমান হচ্ছে ডিকিউ ডিটি, আধান বাই সময়, তাই না? তাহলে ডিকিউ, অর্থাৎ ডিকিউ মানে কিউ, ডিকিউ সমান তাহলে পেয়ে যাবো হচ্ছে আই ইন্টু ডিটি। তড়িৎ ক্ষেত্র আই হচ্ছে কারেন্ট, তোমরা জানো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি সময় দিয়ে গুণ করা হয় তাহলে তড়িৎ আধান পাওয়া যায়, তাই না? তাহলে আই ইন্টু টি, বুঝতে পারলে? এখান থেকে আমরা পেয়ে যাই এম এল টু দি পাওয়ার -2 বাই হচ্ছে আই টি। তাহলে সেখান থেকে করলে আসবে এম এল টু দি এল আই টু দি পাওয়ার -1, উপরে গেল -1 হলো, আর টিটা দেখো হচ্ছে মাইনাস কত হবে, -3 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা এম এল আই টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে ই এর ইউনিট, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট, এই মাত্রা, সরি,
ইউর ডাইমেনশন। ওকে, হয়ে গেল। কত সোজা, তাই না? আচ্ছা, এবার আমরা দেখি আচ্ছা ই তাহলে আর এর উপর কীভাবে ডিপেন্ড করছে সেটা দেখা যাক। দেখো 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 দেখো, ই করে আর এর উপর ডিপেন্ড করছে। দেখো ই এর ফর্মুলা আমরা কী পেয়েছি, ই সমান পাচ্ছি হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, যে মান হিসেবে দেখি আমরা দেখতে পাচ্ছি ই সমানুপাতিক হচ্ছে 1/r²। কেননা কে আর কিউ ধ্রুবকটা তো পাল্টাবে না, আর দূরত্বটা পাল্টাবে। অর্থাৎ এই যে প্লাস কিউ চার্জ ছিল, এখান থেকে কত দূরে আমি এই টেস্ট চার্জটা রাখছি তার উপর কিন্তু এই ইটা নির্ভর করবে। যদি বেশি দূরে রাখি তাহলে তড়িৎ ক্ষেত্র কী হবে, কমে যাবে, তাই না? সেই জন্য ই আর যদি আমরা তড়িৎ ক্ষেত্র আর দূরত্ব যদি আমরা গ্রাফটা নিই, তাহলে কীরকম গ্রাফ পাবো? যদি আমরা এরকম গ্রাফ টানলাম, এদিকে ধরো ই নিলাম আর এদিকে ধরো আমি আর নিয়েছি, তাহলে আমরা এরকম টাইপের গ্রাফ পাবো। এই দেখতে পাচ্ছ, এই যে এরকম টাইপের গ্রাফ, ঠিক আছে? আর স্কোয়ার বলে, আর নয় আর স্কোয়ার বলে এরকম টাইপের গ্রাফ হবে। এটা হবে প্যারাবোলিক রেখা হবে, ঠিক আছে? প্যারাবোলিক রেখা হয়ে যাবে। দেখো এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অধিবৃত্তীয় বক্ররেখা বা হাইপারবোলিক কার্ভ হবে। আর যদি আমি এর সঙ্গে 1/r² গ্রাফ নিই, তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে? 1/r² নিলে মূল বিন্দুগামী কেন হবে, আমরা এবার দেখি দিই মূল বিন্দুগামী কেন হবে। চলো দেখে নাও, এই যে ই সমান আমরা লিখছি হচ্ছে কীরকম, কে কিউ বাই r² লিখেছি। আচ্ছা, কে কিউ বাই r², তাহলে আমরা 1/r²কে আমরা এক্স হচ্ছি, তাই না? ই কে ওয়াই হচ্ছে, তাহলে ই কে ওয়াই লেখো, আর 1/r² হচ্ছে এক্স, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কে কিউ ইন্টু এক্স, তাহলে দেখো আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু mx টাইপের সমীকরণ চলে এলো। সিটা নাই, তো ওয়াই ইজ ইকুয়াল টু mx কী হয়, একটা সরলরেখার সমীকরণ হয়, তাই না? মূল বিন্দুগামী সরলরেখা, সিটা নাই, সি সমান জিরো মানে মূল বিন্দুগামী সরলরেখা, এই জন্য মূল বিন্দুগামী সরলরেখা হবে 1/r²। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের ই ভার্সেস 1/r² গ্রাফ। আচ্ছা, তাহলে এগুলো সব আমাদের বলা হলো। আচ্ছা আচ্ছা, এই গলীয় প্রতিসাম্যটা বলি। গলীয় প্রতিসাম্যটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা কি জিনিস একটু বলে নিই। এটা কি জিনিস দেখো, এই যে প্লাস কিউ চার্জ দেখতে পাচ্ছি, প্লাস কিউ চার্জের জন্য যে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি, সেই ইলেকট্রিক ফিল্ডটা আরের উপর ডিপেন্ড করছে, তাই না? এবার ধরো এই কিউ থেকে আমি কিউয়ের চারপাশে একটা এরকম গোলক তৈরি করলাম, এরকম একটা গোলক ভাবলাম, সরি হ্যাঁ গোলক হয়ে গেছে। আচ্ছা, গোলক হয়ে গেছে, হ্যাঁ। তাহলে দেখো এই কিউ থেকে এই পয়েন্টটা ধরো হচ্ছে আমাদের এ পয়েন্টের দূরত্ব আর। তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, ইলেকট্রিক ফিল্ডের মান হবে হচ্ছে ই সমান হচ্ছে ইএ, যদি লিখি ইএ সমান হবে হচ্ছে কে কিউ বাই r², তাই না? ই এর মানটা। আচ্ছা, এই কিউ থেকে ধরো এইদিকে একটা পয়েন্ট নিলাম বি, এটা কত দূরে, এটা হচ্ছে আর ডিস্টেন্স দূরে, কেন গোলক তো সবই আর ডিস্টেন্স দূরে এক্ষেত্রে। তাহলে এইখানে ই এর মান যদি আমরা ইবি দিয়ে লিখি, তাহলে ইবি সমান কি লিখবো, ইবি সমান সেই লিখবো হচ্ছে কে কিউ, সরি এটা স্মল কিউ হবে, কেন এটা স্মল কিউ চার্জের জন্য করছি, কে কিউ বাই হচ্ছে r² লিখবো, তাই না? তো দেখো ইএ আর ইবি দুটো মান কিন্তু এক, অর্থাৎ কি যে এই কিউ চার্জকে কেন্দ্র করে আমরা যে গোলকটা ভেবেছি, সেই গোলকের উপরি পৃষ্ঠের উপর যে কোনো বিন্দু তুমি যাও না কেন, প্রত্যেকটা জায়গাতে ই এর মান এক, তাই না? প্রত্যেকটা জায়গাতে ই এর মান এক, সব জায়গায় ই এর মান একই পাবো। এবার এর চেয়ে যদি আমরা আরও বড় ব্যাসার্ধের গোলক ভাবি, তাহলে সেখানে আবার ইয়ের মানটা পাল্টাবে, পাল্টে যাবে, কিন্তু এই গোলকের পৃষ্ঠের উপর সব জায়গায় আবার সেই সব জায়গার মানটা একই থেকে যাবে। তাই বলা হচ্ছে যে এই প্লাস কিউ চার্জকে কেন্দ্র করে আমরা যে গোলক কল্পনা করছি, এই গোলকের পৃষ্ঠের উপর ইয়ের মানটা একই, অর্থাৎ একটা গোলীয় প্রতিসাম্য যেন ইয়ের মধ্যে রয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা কথা বলে নিই। আচ্ছা, আমরা তো দেখলাম এই ব্যাপারগুলো। আচ্ছা, এবার ধরো এই জিনিসটা একটু বলে নিই। এবার ধরো দুটো, আমরা তো একটা আধানের জন্য আমরা দেখলাম, প্রাবল্য দেখলাম। এবার ধরো একটা আধান নেই, ধরো হচ্ছে
3-4টে আধান আছে, ধরো এরকম ব্যাপারটা আছে। এখানে ধরো একটা চার্জ আছে, এখানে ধরো হচ্ছে Q1 চার্জ আছে, এখানে ধরো হচ্ছে Q2 চার্জ আছে, আর এখানে ধরো হচ্ছে Q3 চার্জ আছে। আমি ধরো এইখানে একটা টেস্ট চার্জকে নিয়ে এসেছি, প্লাস Q0 চার্জটা এখানে, টেস্ট চার্জটা এখানে আছে। তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আসবে? তাহলে সেটা কী করে পাবো না, সেটা আমি তোমাদের করিয়েছি এই সুপার প্রিন্সিপাল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের যে তরঙ্গের পরিপাতের নীতি আছে সেই অনুসারে পেয়ে যাবা। এরকম আমরা কি করব, এই ক্যাপিটাল Q1 জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করবো। ধরা যাক এই মানটা হচ্ছে আমাদের E1, সেটার দিক হচ্ছে এরকম, যে সংযোগকারী সরলরেখা বাইরের দিকে। আবার Q2 জন্য এখানে প্রাবল্য হচ্ছে E2, সেটার দিক হচ্ছে এই দিকে। আবার Q3 জন্য প্রাবল্য হচ্ছে E3, সেটার দিক হচ্ছে এই দিকে। E1, E2, E3 এরা কিন্তু কেউ কারো দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ এই Q2, Q3 এই চার্জ দুটো থাকলে, এই চার্জ দুটো না থাকলে যে প্রাবল্য আসছিল, এই চার্জগুলো থাকলেও কিন্তু একই প্রাবল্য আসে, তাই না? তাহলে এই পি পয়েন্টে প্রাবল্য কত হবে? পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে হচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান লিখবো হচ্ছে ই সমান লিখে দেবো তাহলে এই তিনটে যে আমরা পেলাম, এই তিনটে যে প্রাবল্য পেয়েছি তিনটে আধানের জন্য, তাদের ভেক্টর যোগফল হয়ে যাবে। তাদের কী হয়ে যাবে না, ভেক্টর যোগফল। একদম আমাদের যে কুলম্বের সূত্রের যে সূত্র থেকে যে আমরা যে সুপারপজিশন প্রিন্সিপাল পেয়েছিলাম, সেই প্রিন্সিপালটা এক্ষেত্রেও কাজে লাগবে। তা তিনটে না, যে 4টে চার্জ হয়ে গেলো, তার জন্য আমরা E4 এই টার্মটা নিয়ে আসতাম, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কিত থিওরি, তাই না? আচ্ছা, কী করলাম একবার একটু সংক্ষেপে বলে নেওয়া যাক। কী করলাম দেখো, কী করলাম, অনেক কিছুই তো বলা হলো, সংক্ষেপে একবার তোমাদের বলে দিই। তার মানে প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্রের ধারণা পেয়েছি, তাই না? আমি যদি কোথাও একটা আধান রাখি, তাহলে তার চারপাশে একটা অদৃশ্য একটা ক্ষেত্র, একটা ফিল্ড বিচার করছে, সেই ফিল্ডটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটা অসীম দূরত্ব অবধি থিওরিটিক্যালি বিস্তার লাভ করে, তবে প্র্যাকটিক্যালি সেটা থাকে না, কমে যায় অনেকটাই। আচ্ছা, এবার এখানে একটা রাশি আমরা ডিফাইন করে নিয়েছি, সেটাকে বলছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটাকে আমরা ক্যাপিটাল ই তার মাথায় অ্যারো দিয়ে লিখছি। সেটা কি বলা হচ্ছে না, এই ক্যাপিটাল কিউ চার্জ ছিল, তার তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা টেস্ট চার্জ Q0 চার্জকে এনেছি। এই টেস্ট চার্জটা খুবই ছোট হবে, Q0কে আনলে সে একটা বল অনুভব করছে F। এই বলকে যদি আমরা এই টেস্ট চার্জের মান দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পেয়ে যাব। তাই লিখে ফেলেছি যে E সমান হচ্ছে F/Q0, বা F সমান হচ্ছে Q0E, F সমান হচ্ছে Q0E, তাই না? ঠিক আছে, দেখো এখানে লিখেছি বোধহয়, যেখানে লেখা আছে F সমান হচ্ছে Q0E, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে পেয়ে গেলাম আমরা সেকেন্ড। এবার E সমান F/Q, এটা পেয়ে গেছি। যেদিকে F যেদিকে দিক হবে, E এর দিকও সেই দিক হবে, তাই না? সেই অনুসারে আমরা E এর দিক পেয়ে গেছি। যদি আমরা পজিটিভ চার্জ নিই, তাহলে দেখবো আমরা ইটা কাজ করছে বাইরের দিকে। যদি নেগেটিভ চার্জ নিই, তাহলে কাজ করবে হচ্ছে ভেতরের দিকে, রেডিয়ালি ইনভার্ট। এটা পেয়ে গেছি আমরা, তাই না? এরপর আমরা বার করেছি বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর চেহারা কীরকম হবে। সেই চেহারা কীরকম হবে, একদম কুলম্বের সূত্রের মতো, শুধুমাত্র আরটা আধান থাকবে না, অর্থাৎ সমান হয়ে যাবে KQ/r², তাই না? এসআই পদ্ধতি লিখলে সেটা কেটাকে 1/4πε0 লিখবে। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, E = KQ/r²। তবে মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা কিন্তু শুধুমাত্র বিন্দু আধানের জন্য খাটছে। যদি আধানটা ধরো এরকম টাইপের আধান হলো, তাহলে কিন্তু এই ফর্মুলাটা খাটবে না, মাথায় রাখবে, কিন্তু খাটবে না। আমরা দেখবো তখন আমরা কী করে বার করবো, তাই না? তাহলে এটা বিন্দু আধানের জন্য এই চেহারা পেয়ে গেলাম। তার ভেক্টরের ফর্মে লিখলে এরকম লিখতে পাবো, তাই না? তার একক পেয়ে গেছি, একক হচ্ছে নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। আচ্ছা, তার মাত্রা বার করে ফেলেছি। মাত্রাটা কোথায় গেল, যাকে দেখিয়ে দিয়েছি তোমাদের, সঙ্গে জটিল না। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সংক্রান্ত থিওরি।
ওকে, আমরা এই থিওরির উপর এবার এনসিইআরটিতে যে দুটি প্রবলেম দেওয়া আছে সেই দুটি প্রবলেম এবার আমরা দেখব।